বইমেলা স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু বকর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব রসায়ন অধ্যায় 3 পদার্থের গঠন। এখন পদার্থের গঠন এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ের অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেক পরীক্ষায় এটা ফাইনাল পরীক্ষা বলো, আবার যারা ক্লাস 9 থেকে 10-এ উঠবা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে গিয়া তোমার পদার্থের গঠন। কেউ যদি পদার্থের গঠন এবং পদার্থের গঠনের যে পরবর্তী চ্যাপ্টার আছে অধ্যায় 4, সেটা হচ্ছে গিয়ে পর্যায় সারণী। পদার্থের গঠন এবং পর্যায় সারণী সম্পর্কে যদি কেউ ভালো ধারণা না থাকে তাহলে তার জন্য কেমিস্ট্রি পড়া অনেকাংশেই কঠিন হয়ে যায়। এই জন্য অনেক স্টুডেন্ট আছে যারা কেমিস্ট্রি পড়তে চায় না বা কেমিস্ট্রি অনেক কঠিন লাগে, কারণ হচ্ছে গিয়ে তাদের যে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সম্পর্কে খুব ভালো একটা ধারণা না থাকায় তাদের জন্য পরবর্তীতে যেমন রাসায়নিক বন্ধন আছে, রাসায়নিক বিক্রিয়া আছে, ওইগুলো অনেকাংশেই কঠিন হয়ে যায়। সুতরাং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে গিয়ে পদার্থের গঠন। পদার্থের গঠনের আজকের ক্লাসে আমরা একদম বেসিক যেই জিনিসগুলা সেইগুলো নিয়ে একটু আলোচনা করব, একদম বেসিক। সুতরাং আমার এখানে বেশি সময় লাগার কথা না। পরবর্তী যে আমার বিষয়গুলো আছে আজকের ক্লাসের পরে আমরা চেষ্টা করব ওই ক্লাসে আমরা আরও একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করব। আজকে একদম বেসিক জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। সেইগুলা আমি তোমার বইয়ের যে ক্রমান্বয়ে তোমার বইয়ে যেইভাবে দেওয়া আছে আমি ঠিক একইভাবে এইভাবে দেওয়ার চেষ্টা করব, এইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসতেছে গিয়ে আমাদের মেইন টপিকসগুলোর মধ্যে প্রথমে হচ্ছে গিয়ে পদার্থ বলতে আমরা এইটা আলোচনা করব না, ওই যে কঠিন, তরল, বায়বীয় এইসব পদার্থ আলোচনা করব না। এখানে আমরা মৌলিক, যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করব। সেকেন্ড হচ্ছে গিয়ে অণু, পরমাণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর ভেতরের কণা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, কীভাবে পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা নির্ণয় করা যায়, ভর সংখ্যা থেকে কীভাবে পারমাণবিক সংখ্যা নির্ণয় করা যায়, এটা আমরা দেখব। পরবর্তীতে অন্যতম ইম্পর্টেন্ট একটা বিষয় আপেক্ষিক আণবিক ভর সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমে হইতেছে গিয়ে পদার্থ। এইটা হচ্ছে বেসিক বিষয়। পদার্থকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হইতেছে গিয়ে যেই সব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত বা ওই মৌল ব্যতীত অন্য কোনো মৌলের অস্তিত্ব পাওয়া যায় না। যেমন হাইড্রোজেনকে ভাঙলে সর্বদা হাইড্রোজেনই পাওয়া যাবে, অক্সিজেনকে ভাঙলে সর্বদা অক্সিজেনই পাওয়া যাবে। এটা হচ্ছে গা মৌলিক পদার্থ। পরবর্তীতে আসি যে যৌগিক পদার্থ। দুই প্রকার যৌগিক পদার্থ হইতেছে গিয়া যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন এইটার মধ্যে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যেতে পারে, যেমন HO দুইটা লিখছি, এইটা থেকে আমরা উদাহরণ দিতে পারি। যৌগিক পদার্থের উদাহরণ হইতে পারে যে আমার H2O দেখা যায়। এইখানে আমরা একটু আগে বলছি হাইড্রোজেন মৌলিক পদার্থ, অক্সিজেন মৌলিক পদার্থ। এখন H2Oর মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। হাইড্রোজেন আছে দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন। সো এইখানে দেখা যায় যে দুইটা মৌলিক পদার্থ একত্রিত হয়ে একটা যৌগিক পদার্থ সৃষ্টি করেছে। সুতরাং যৌগিক পদার্থ হইতেছে যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে আমার যৌগিক পদার্থ। এখন আমার এটা শেষ। পরবর্তীতে আসি আমরা পরমাণু এবং অণু নিয়ে। পরমাণু হচ্ছে গিয়ে পরমাণু মডেল সম্পর্কে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আসবে ওইগুলো আমরা আলোচনা করব। ওই যে পরমাণুর মডেল, এই যে ডেমোক্রিটাস থেকে শুরু করে বোরের পরমাণু মডেল পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সো পরমাণু হচ্ছে গিয়ে কোনো পদার্থের ক্ষুদ্রতম অংশ, সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বলতে তোমার এমনি আপেক্ষিকভাবে বলা যায় সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, যেটা হইতেছে গিয়া ওই পদার্থের বৈশিষ্ট্য বহন করে, ওই মৌলের বৈশিষ্ট্য বহন করে। যেমন এইটা আমরা একটু আগেই দিছি, যেমন নাইট্রোজেন, অক্সিজেন
এটা হইতেছে গিয়া পরমাণু। নাইট্রোজেন এবং অক্সিজেন কি করে, ওই পদার্থের নাইট্রোজেনকে ভাঙলে শুধুমাত্র নাইট্রোজেনই পাওয়া যাবে, এটা মৌলিক পদার্থের মতো। এটা হইতেছে গিয়া এটার ভিতরের অংশ। ও পরমাণু হইতেছে গিয়া কোনো একটা মৌলের ভেতরের অংশ যেটা ওই মৌলের সামগ্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। অণু হচ্ছে গিয়ে দুই বা ততোধিক অণু একত্রিত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে, অথবা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যদি যুক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে ওই মৌলের অণু। যেমন আমি ধরি পরমাণু, যদি একটা মৌলের পরমাণু যদি অক্সিজেন পরমাণু যদি এরকম থাকে, অক্সিজেনের অণু থাকবে এরকম, অক্সিজেনের অণু থাকবে এরকম। অক্সিজেনের পরমাণু হইতেছে গা ও, অক্সিজেনের অণু হইতেছে গা O2। মানে কি হয়, এইখানে দুইটা অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে একটি অক্সিজেন অণু গঠিত করছে। সো পরমাণু হচ্ছে গিয়া মৌলের ক্ষুদ্রতম অংশ যার মাধ্যমে ওই মৌলের বৈশিষ্ট্য প্রকাশ পায়। আর অণু হইতেছে গিয়া দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ওই মৌলের একটা অণু সৃষ্টি করে। সুতরাং অক্সিজেন হইতেছে গিয়া পরমাণু, আর O2 এইটাও অক্সিজেন, এইটা হইতেছে গিয়া অক্সিজেন অণু। নেক্সট আমরা পরবর্তী যে জিনিসটায় যাই সেটা হচ্ছে গিয়া কোনো মৌলের প্রতীক। কোনো মৌলের প্রতীক হইতেছে গিয়া কোনো মৌলের ইংরেজি, ল্যাটিন অথবা অ্যারাবিক নামের সংক্ষিপ্ত রূপকে, কোনো মৌলের, আমি আবার বলতেছি, কোনো মৌলের ইংরেজি, ল্যাটিন এবং অ্যারাবিক নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। যেমন আমরা জানছি যে একটু আগে আমরা কখনো পরীক্ষার খাতায় বা তোমাদের বইয়ে হাইড্রোজেন বানানো হইতেছে গিয়া এইরকম, H বা অক্সিজেন, এইরকম সম্পূর্ণভাবে দেওয়া নাই। হাইড্রোজেনে এইভাবে দেওয়া আছে, হাইড্রোজেনের প্রতীক দেওয়া আছে H, অক্সিজেনের প্রতীক দেওয়া আছে O। ঠিক একইভাবে নাইট্রোজেন আছে আরও এক প্রকৃতিতে প্রাপ্ত 118টা, তোমাদের বইয়ে যেটা দেওয়া 118টা, এর মধ্যে 98টা হচ্ছে গিয়ে প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি যেইগুলো আছে 20টা সেটা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, সেইগুলোকে বলে কৃত্রিম পদার্থ, কৃত্রিম মৌল। আর 198 হইতেছে গিয়া, এটা হচ্ছে গিয়া মৌলিক পদার্থ। প্রকৃতিতে প্রাপ্ত 118টার মধ্যে 98টা সেটা প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি 20টা হইতেছে গিয়া এগুলা ল্যাবরেটরিতে বা বিভিন্ন উপায়ে তৈরি করা হয়েছে। সো আমরা আসছিলাম হচ্ছে গিয়া প্রতীকে। মৌলের প্রতীক বলছি কোনো মৌলের ইংরেজি, ল্যাটিন অথবা অ্যারাবিক নামের প্রথম অক্ষর বা অ্যারাবিক নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। এখন আমার আসছে গিয়ে, যেমন আমি কয়েকটা জিনিস লিখি, যেমন কার্বন। আমরা ধরে নিলাম এইখানে প্রথম অক্ষর দিতে হবে। ওই দেখো, এই হাইড্রোজেনের প্রথম অক্ষর, অক্সিজেনের প্রথম অক্ষর আমরা দিয়ে দিছি। এখন ধরে নিলাম এইখানে প্রথম অক্ষর দিতে হবে। এখন আসছে কার্বনের প্রথম অক্ষর দিলাম, পরবর্তীতে আসছে ক্যালসিয়ামের প্রথম অক্ষর তো সি, এরপরে আসলো কোবাল্টের প্রথম অক্ষর তো সি। সো ক্রোমিয়ামের প্রথম অক্ষর তো সি। এখন আমরা কি সবগুলা সি দিয়ে দিব? সবগুলা সি দিয়ে দিলে তো কোনটা ক্রোমিয়াম কোনটা কার্বন এগুলো আমরা চিনতে পারবো না। তো এইখানে নিয়ম হচ্ছে গিয়া, ইংরেজি, ল্যাটিন বা অ্যারাবিক নামের প্রথম অক্ষর যদি থাকে তাহলে প্রথম অক্ষর যদি অনেকগুলো থাকে তাহলে প্রথম দুই অক্ষর বা প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর এইগুলা দিয়ে কোনো মৌলের প্রতীককে প্রকাশ করা হয়। যেমন C4 হইতেছে কার্বন, এরপরে আমরা ধরি ক্যালসিয়াম, এরপরে ধরি আমরা কোবাল্ট, এরপরে ধরি আমরা ক্রোমিয়াম, আরেকটা রয়েছে মাঝখানে ক্লোরিন। এইগুলো দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আরেকটা নিয়ম মনে রাখতে হবে, সবসময় যদি দুইটা অক্ষর থাকে, দুইটা অক্ষর দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে অবশ্যই আমাদের প্রথম অক্ষরটা বড় হাতের এবং পরবর্তী যে অক্ষরটা আছে সেটা ছোট হাতের হতো। এখানে আমরা ক্যালসিয়ামের সিটা দিতে হবে সবসময় বড় হাতের
এবং পরবর্তী যে লেটারটা যে আছে এ, এইটা ছোট হাতের হবে। ঠিক একইভাবে কোবাল্টের সিটা বড় হাতের, ওটা হইতেছে গিয়া ছোট হাতের, ক্রোমিয়ামের সিটা বড় হাতের, আরটা হইতেছে গিয়া ছোট হাতের। সেম একইভাবে ক্লোরিনের ক্ষেত্রেও তাই। আরেকটা পরবর্তী যে আমাদের মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়া মৌলের ল্যাটিন বা অ্যারাবিক নামে। অ্যারাবিক নাম আমাদের জানা মতো হইতেছে গিয়া দুইটা, যেটা একটা হইতেছে গিয়া বুরন, বুরনের সংকেত হইতেছে গিয়া প্রতীক হইতেছে গিয়া বি। আরেকটা আছে যে মৌল 40 নম্বর একটা মৌল আছে জার্কোনিয়াম, ZR। এটা হইতেছে গিয়া অ্যারাবিক ফর্ম। বুরন হইতেছে গিয়া অ্যারাবিক নাম, জার্কোনিয়াম হইতেছে গিয়া তোমার অ্যারাবিক নাম। পরবর্তীতে আমরা দেখব যে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়, যেমন আমরা উচ্চারণ করি একটা, কিন্তু দেখা যায় এইটার সংকেতটা প্রতীকটা হইতেছে গিয়া ভিন্ন। যেমন সোডিয়াম বলি, সোডিয়াম বলতে আমাদের বানান আমাদের মুখে আসে যেমন SODIUM, সোডিয়াম এরকম, কিন্তু দেখা যায় যে এটার প্রতীক হইতেছে গিয়া Na। সোডিয়াম এটা আসছে কই থেকে? সোডিয়ামের Na আসছে হইতে গিয়া সোডিয়ামের ল্যাটিন নাম হইতেছে গিয়া নাইট্রিয়াম। ঠিক একইভাবে আরও আছে যেমন কপার, CU, কাপ্রাম, ঠিক একইভাবে আছে যেমন পটাশিয়াম আছে, পটাশিয়ামের সংখ্যা দিতেছে গিয়া প্রতীক হইতেছে গিয়া কেলিয়াম। এগুলো আরও আছে যেমন আর্জেন্টাম, AG আর্জেন্টাম। এগুলো হইতেছে গিয়া মৌলের ল্যাটিন নাম। ঠিক একইভাবে আছে AU, ওরাম। এরপরে আয়রনের সংকেত হইতেছে গিয়া ফেরাম, আয়রনের প্রতীক হইতেছে গিয়া Fe আসছে ফেরাম থেকে। এইভাবে মৌলগুলো আছে, এইগুলো হইতেছে গিয়া মৌলের ল্যাটিন নাম থেকে আমাদের ওই মৌলের সংকেতটা আসছে, প্রতীকটা আসছে এইরকম করে। যেমন যেই জন্য বলি সোডিয়ামের প্রতীক দেখো Na, কপারের প্রতীক হইতেছে গিয়া Cu, এরপরে পটাশিয়াম K, সিলভার হইতেছে গিয়া AG, গোল্ড হইতেছে গিয়া AU, আয়রন Fe। এগুলো হইতেছে গিয়া মৌলের ল্যাটিন ভাষা থেকে বা ল্যাটিন নাম থেকে ওই মৌলের প্রতীকের নামকরণ করা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আসি সংকেতে। কোনো মৌলের একটি অণুকে প্রকাশ করতে, যেমন পানি, হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে হলে আমাদেরকে লিখতে হবে, হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে হলে আমাদেরকে লিখতে হবে H2 হইতেছে গিয়া হাইড্রোজেনের সংকেত। ঠিক একইভাবে আমরা যদি পানির একটি অণুকে প্রকাশ করতে হলে আমাকে লিখতে হবে H2O হইতেছে গিয়া পানির সংকেত। ঠিক একইভাবে হাইড্রোজেনের একটি অণুকে আমি প্রকাশ করতে হলে লিখতে হবে আমাকে H2 হইতেছে গিয়া হাইড্রোজেনের সংকেত। এই হলো আমাদের সংকেত। পরবর্তীতে আসি পরমাণুর ভেতরের কণা। এই বিষয়টা অনেকেরই জানা, কিন্তু এইটা হইতেছে গিয়া এই পার্টের মধ্যে সৃজনশীল প্রশ্ন নয়, সেটা হচ্ছে গিয়া MCQ কোয়েশ্চনের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হইতেছে গিয়া পরমাণুর ভেতরের কণা, যেইখানে আমরা আলোচনা করব পরমাণুর ভেতরের যেই কণাগুলা, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, পরমাণুর ভেতরের যেই কণা সেটা সম্পর্কে আমি একটু বলি। পরমাণুর ভেতরে দুই ধরনের কণিকা অবস্থিত। মূলত সে কতগুলা হইতেছে গিয়া স্থায়ী মৌলিক কণিকা, আর কতগুলা হইতেছে গিয়া অস্থায়ী। পরমাণুর ভেতরে স্থায়ী কণিকাগুলা হইতেছে গিয়া তোমার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর অস্থায়ীগুলা সেগুলো তোমাদের বইয়ে নাই, এগুলো আমি একটু মুখে বলে দিই। যেমন অস্থায়ীর মধ্যে আছে ম্যাসন, পজিট্রন আছে, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো হইতেছে গিয়া অস্থায়ী। কিন্তু স্থায়ী হইতেছে গিয়া তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোথায় থাকে এইটা অনেকেই তোমরা জানো। এটা হচ্ছে গিয়া পরমাণুর নিউক্লিয়াস, এইখানে থাকে। এই দিক দিয়ে থাকে তোমার হচ্ছে ইলেকট্রনকে আমরা দিয়ে দিলাম। আর পরমাণুর কেন্দ্রে থাকে, এইখানে থাকে প্রোটন আর নিউট্রন। এটা হচ্ছে গিয়া পরমাণুর স্থায়ী কণিকা। যে কোনো পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন অবশ্যই থাকবে। সুতরাং এইখানে হইতেছে গিয়া প্রোটন। এখন আমরা একটা বিষয় বুঝি, যেমন ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের ভর কত, এটা সম্পর্কে আমরা জানবো। ইলেকট্রন যদি আমি এখানে লিখি,
ইলেকট্রনের এইখানে যদি আমি প্রোটন লিখি, নিউট্রন, ইলেকট্রনের চার্জ হইতেছে গিয়া, ইলেকট্রন মনে রাখবা ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জযুক্ত, নেগেটিভ মানে এর আগে মাইনাস আছে। তো ইলেকট্রনের চার্জ হইতেছে গিয়া -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হইতেছে গিয়া ইলেকট্রনের চার্জ, এটা মনে রাখবা, এটা এমসিকিউ কোয়েশনে অনেকবার আসে। আর প্রোটনের চার্জ হইতেছে গিয়া এইটা ঠিক অপোজিট। এইটা ঠিক অপোজিট বলতে কি স্যার? এইটা ঠিক অপোজিট হচ্ছে গিয়ে যদি এইটা -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম হয়, ওইটা হবে +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এটা হচ্ছে গিয়া +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। আর নিউটনের ক্ষেত্রে নিউটন হইতেছে গিয়া চার্জ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ, নিউটনের চার্জ হইতেছে গিয়ে তোমার 0। এখন আমরা জানলাম ইলেকট্রনের চার্জ কি, প্রোটনের চার্জ কি, আর নিউট্রনের চার্জ কি। এখন আমরা জানবো ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর হইতেছে গিয়া 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আর প্রোটনের ভর হইতেছে গিয়ে তোমার প্রোটনের ভর হইতেছে গিয়া 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর নিউট্রনের ভর ও প্রায় কাছাকাছি, প্রোটনের ভরের কাছাকাছি, এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন আমরা একটা বিষয় আছে, এখন চিন্তা করো যে প্রোটন ভারী না ইলেকট্রন ভারী, প্রোটন এবং ভারী না ইলেকট্রন ভারী। আমরা যদি শুধুমাত্র ওইটা 10 পয়েন্ট যেটা করি, এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ইকুয়েশন দ্বারা দেখা যায় -24, 10⁻⁻24, এখানে আছে 28, তার মানে 4টা শূন্য, 11 পরে 4টা শূন্য দিলে 1000। তো এইখানে মাইনাস ইন্টু 10⁻24 বা 28 এইখানেই বের হয়ে যায় আমার 1000, মানে 1000 গুণ ভারী হয়ে যায় তোমার প্রোটন। সো এইখানে তোমাদের বইয়ে দেওয়া আছে প্রোটনটা ইলেকট্রনের তুলনায় 1840 গুণ ভারী। সুতরাং এইখানে পরবর্তীতে আমরা আরেকটু পড়ব যে ইলেকট্রনের যে ভরটা আছে, যদি কোনো অঙ্ক করা হয় বা এরকম কিছু আছে, তো সেইখানে ইলেকট্রনের ভরটাকে বাদ দেওয়া হয়, ইলেকট্রনের আপেক্ষিক ভরটাকে ধরা হয় 1 ধরা আছে, 0 ধরা হয়। কারণ হচ্ছে গিয়া এটা প্রোটনের তুলনায় 1840 গুণ কম, সুতরাং এইখানে তার ভরটাকে বাদ দেওয়া হয়। সুতরাং আমরা এখানে জানলাম যে ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে হইতেছে গিয়া পরমাণুর বাইরে শক্তি স্তরে থাকে। শক্তি স্তরের ধারণা এটা আমরা পরমাণুর মডেলে আমরা জানবো। আর ইলেকট্রনের পরমাণুর ভেতরে থাকে হইতেছে গিয়া প্রোটন আর নিউট্রন। আমরা ইলেকট্রনের চার্জ জানলাম, ইলেকট্রনের চার্জ -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এবং ইলেকট্রন এবং প্রোটনের চার্জ হইতেছে গিয়া সমান এইভাবে হয়, যেমন এই একটা প্লাস চার্জ থাকবে, একটা মাইনাস চার্জ। এই প্রোটনের হইতেছে গিয়া প্রোটনের হইতেছে গিয়া প্লাস, আর ইলেকট্রনের হইতেছে গিয়া মাইনাস। চার্জ কিন্তু সমান, কিন্তু একটার বিপরীতমুখী। নিউট্রনের চার্জ নাই, ভর হইতেছে গিয়া এইটা 9.11 ইন্টু 10⁻28, 1.673 ইন্টু 10⁻⁻24। প্রোটন ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী বলছিলাম? 1840 গুণ ভারী হইতেছে গিয়া প্রোটন ইলেকট্রনের তুলনায়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার পরমাণুর ভেতরের কণার একটু আলোচনা, স্বাভাবিক। পরবর্তীতে আমরা আসবো পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটা মনে রাখবা, পারমাণবিক সংখ্যা হইতেছে গিয়ে কোনো মৌলের প্রোটন সংখ্যাই হইতেছে গিয়া ওই মৌলের পারমাণবিক সংখ্যা। মানে ওই মৌলের মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ওইটাই হইতেছে গিয়া তার পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। সো আমরা যদি একটা জিনিস এইখানে দেখি, যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমি আমি এক্সপ্লেইন করতেছি। অক্সিজেনের ক্ষেত্রে 16
8। আচ্ছা, এই যে জিনিসটা লিখলাম এটা দ্বারা আমি কি বুঝলাম, এটা আমরা দুইটা জিনিস বুঝতে চাই এইখানে। 8 হইতেছে গিয়া পারমাণবিক সংখ্যা, আর 16 হইতেছে গিয়া তোমার ভর সংখ্যা। এখন ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এই ইকুয়েশনটা অনেকেই জানো। কোনো মৌলের ভর সংখ্যা হইতেছে গিয়ে ওই মৌলের মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্লাস হইতেছে গিয়ে ওই মৌলে উপস্থিত নিউট্রন সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি আমরা যোগ করে দিই তাহলে সেটার মাধ্যমে আমরা ভর সংখ্যা পেতে পারি। সো এইখানে আমরা কি বুঝতে পারি যে এইখানে 8 হইতেছে গিয়ে নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর 16 হইতেছে গিয়ে ভর সংখ্যা। তো এইখানে আমাদের আমি অক্সিজেনের নিউট্রন সংখ্যা, এখন তোমাকে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে, এখন তোমাকে বললাম নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তো সিম্পল, 16 থেকে 8 বাদ দিয়ে দিবা। 16 থেকে 8 বাদ দিয়ে দিলে এখানে 8 থাকবে, 8 হইতেছে গিয়া অক্সিজেনের নিউট্রন সংখ্যা। সো ইকুয়েশনটা হইতেছে গিয়া ভর সংখ্যা সমান হইতেছে গিয়া প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল হইতেছে গিয়া ভর সংখ্যা। তো সো এইখান থেকে তোমাকে যদি দুইটা দিয়ে দেয়, দুইটা থাকে, হয় তোমাকে পারমাণবিক সংখ্যা দিয়ে দিল আর ভর সংখ্যা দিয়ে দিল, অথবা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দিয়ে দিল, তোমাকে বললো ভর সংখ্যা নির্ণয় করো। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দিয়ে দিলে তুমি কি করবা, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগ করে দিবা, যোগ করে দিলে ভর সংখ্যা পেয়ে যাবা। আবার যদি দেখা যায় ভর সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা দেওয়া আছে, তোমাকে বলছে যে নিউট্রন সংখ্যা বের করো, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিবা। সো এখান থেকে আমরা কি পেয়ে যাব, নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এখন এই যে ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা, নিউক্লিয়ন এইটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। আচ্ছা, আমি একটা জিনিস এইখানে লিখি, যেমন লিখি এ জেড, এরপরে লিখি আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, এখন অক্সিজেনের ক্ষেত্রে এ হইতেছে গিয়া তোমার 16, জেড দেওয়া আছে 8। ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? ইলেকট্রন সংখ্যা সবসময় মনে রাখবা, কোনো মৌলের প্রোটন সংখ্যা, যতটা প্রোটন সংখ্যা থাকবে ঠিক ততটা ইলেকট্রন তার মধ্যে উপস্থিত থাকবে। কারণ হচ্ছে একটু আগে আমরা যেটা দেখছি, কোনো একটা পরমাণু কি হয়, আমরা একটা জিনিস জানো, পরমাণু হইতেছে গিয়ে চার্জ নিরপেক্ষ। পরমাণু চার্জ নিরপেক্ষ কিভাবে হয়? একটু আগে আমরা চার্জ জেনেছি যে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ হইতেছে গিয়া পরস্পর বিপরীতমুখী সমান, একটা প্লাস একটা মাইনাস। সুতরাং এইখানে যদি 10টা প্রোটন থাকে তাহলে 10টা ইলেকট্রন আছে। ওই 10টা প্রোটনের চার্জ আর 10টা ইলেকট্রনের চার্জ পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে, সুতরাং পরমাণুটা ওই সময় স্টেবল থাকবে। সুতরাং এখানে আমাদের কোনো মৌলের যদি প্রোটন সংখ্যা যেটা হয় ওইটাই হইতেছে গিয়ে ওই মৌলের ইলেকট্রন সংখ্যা। সো সুতরাং এখানে 8, হ্যাঁ প্রোটন সংখ্যা তো 8। এখন বলবো নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হইতেছে গিয়া ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে দিবা 8। আরেকটা মৌল আমরা যদি ধরি, যেমন সোডিয়াম 2311। এখন এইখানে ভর সংখ্যা কত দেওয়া আছে? ভর সংখ্যা হইতেছে গিয়া 23। এখন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দেওয়া আছে 11। এখন ইলেকট্রন সংখ্যা হবে আমার 11, প্রোটন সংখ্যা হইতেছে গিয়া আমার 11। নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হইতেছে গিয়া ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে কত হয় আমাদের? 12। এখন আরেকটা উদাহরণ আমি একটু ইন্টারেস্টিং জিনিস একটু দেখাই, সেটা হইতেছে গিয়া কোনো একটা মৌল আমার দেওয়া আছে এইরকম, যেমন অ্যালুমিনিয়াম হইতেছে গিয়া 27, 13, 3+। এখন এই মৌলটা আমি কীভাবে সৃষ্টি করবো? এইটা আমাকে চিন্তা করতে হবে। এইখানে দেখা যায় অ্যালুমিনিয়ামের উপর 3টা +3+, এখানে প্লাস আধান আছে। আধান কিভাবে যুক্ত হয়?
কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে, কোনো মৌল যদি আরেকটা মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করবে, তখন তার মাথার উপরে চার্জ থাকবে মাইনাস। এখন মাইনাস হতে পারে, 2 মাইনাস, 3 মাইনাস হতে পারে। আবার কোনো মৌল যদি আরেকটা মৌল থেকে কি করে ইলেকট্রন ত্যাগ করে, কোনো মৌল যদি আরেকটা মৌলকে ইলেকট্রন দিয়ে দেয় বা ত্যাগ করে, তখন তার মাথার উপরে চার্জ হয় সবসময় পজিটিভ। সুতরাং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখানে দেখা যাইতেছে যে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন অন্য আরেকটা মৌলকে দিয়ে দিছে। সবসময় স্থানান্তর, প্রোটন কখনো স্থানান্তরিত হয় না, সবসময় কি স্থানান্তরিত হয়? ইলেকট্রন। তো সো এইখানে আমরা একটু ইন্টারেস্টিং জিনিস দেখব। এ হইতেছে গিয়া কি, ভর সংখ্যা হইতেছে গিয়া 27, জেড হইতেছে গিয়া আমাদের পারমাণবিক সংখ্যা হইতেছে গিয়া 13। এখন আমরা বলবো ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। ইলেকট্রন সংখ্যা এখানে আছে 3+, মানে সে 3টা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিছে। আমরা ইলেকট্রন সংখ্যা আমরা কীভাবে উপরে নির্ণয় করছি যে যতটা প্রোটন আছে ঠিক ততটা ইলেকট্রন আছে। যেমন এইখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 8টা আছে, ইলেকট্রন 8টা থাকবে। 11টা আছে প্রোটন, 11টা ইলেকট্রন, সেম একইভাবে। এখন দেখা যায় যে এখানে 3টা ইলেকট্রন তো অলরেডি সে দিয়ে দিছে, সুতরাং তার ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 13টা হচ্ছে প্রোটন সংখ্যা। এমনি নিয়মে, স্বাভাবিক নিয়মে হইতে আসছিল যে তার 13টা ইলেকট্রন থাকবে, কিন্তু 3টা ইলেকট্রন সে দিয়ে দিছে। সো 13টা থেকে 3টা ইলেকট্রন দিয়ে দিলে তার হবে 10। প্রোটন সংখ্যা হইতেছে গিয়ে 13। এখন নিউট্রন সংখ্যা আমরা বাইর করব। 27 থেকে 13 বাদ দিলে কত হয়? 14। আরেকটা দেখি আমরা, যেমন অক্সিজেন 16, 8, 2 মাইনাস। এখন দেখা যায় যে এইটার উপরে হইতেছে গিয়া 2 মাইনাস। 2 মাইনাস যদি ঋণাত্মক চার্জ হয়, ঋণাত্মক চার্জ মানে হইতেছে গিয়া ওইটা অন্য আরেকটা মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করছে। সুতরাং এইখানে আমরা দেখি এ সমান 16 মানে ভর সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা হইতেছে গিয়া তোমার 8। এখন এইটায় ইলেকট্রন সংখ্যা কি হবে? 2 মাইনাস মানে সেই ইলেকট্রন আরও 2টা গ্রহণ করছে। সুতরাং এইখানে আছে 8, আরও 2টা গ্রহণ করলে তার ইলেকট্রন সংখ্যা হইতেছে গিয়া 10। এরপরে প্রোটন সংখ্যা হইতেছে গিয়া 8। আর নিউট্রন সংখ্যা আমরা কয়টা হবে? 16 থেকে 8 বাদ দিয়ে দিলে 8। এই তো হচ্ছে গিয়া আমার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার একটু আলোচনা। এই জিনিসটা মনে রাখবা যে ভর সংখ্যা বের করবা আমরা কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করে দিলে ওই মৌলের ভর সংখ্যা নির্ণয় করা যায়। ঠিক একইভাবে যদি এই 3টার মধ্যে 2টা দেওয়া থাকে, কোনো মৌলের ভর সংখ্যা দেওয়া থাকে, নিউট্রন সংখ্যা দেওয়া থাকে, আমরা এর মাধ্যমে ভর সংখ্যা থেকে বিয়োগ করে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বিয়োগ করে আমরা প্রোটন সংখ্যা নির্ণয় করতে পারবো। যে কোনো 2টা দেওয়া থাকলে আমরা একটা এমনিতে নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কীভাবে ভর সংখ্যা কীভাবে নির্ণয় করা যায়। লাস্টে আমরা আছে আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা। এখন আমরা একটু আগে দেখছিলাম যে অক্সিজেন 16, 8, এটা হচ্ছে গিয়া ভর সংখ্যা, এটা হচ্ছে গিয়া পারমাণবিক সংখ্যা। আবার আরেকটা জিনিস দেখি, যেমন ফ্লুরিন দেখি 9, 18। আরেকটা যেমন কার্বনের আছে 7, 14। এখন আমরা অনেকেই মনে করি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে 2 দিয়ে গুণ করে দিলে হয়তো আমরা ভর সংখ্যা পেয়ে যাব, কিন্তু বিষয়টা আসলে ঠিক এইরকম না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যে মৌলগুলা জানি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা জানো যে 1 থেকে 20 পর্যন্ত অথবা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলা জানো। ওই মৌলগুলার মধ্যে অনেকেই দেখা যায় যে যেমন 7 আছে পারমাণবিক সংখ্যা, ওইটাকে ওর ভর সংখ্যা হয়ে যায় 14। আবার একটা আছে 9, ওর ভর সংখ্যা হচ্ছে 18। অনেকেই এইটা মনে করে যে 2 দিয়ে পারমাণবিক সংখ্যাকে গুণ দিয়ে দিলে হয়তো আমরা ভর সংখ্যা পেয়ে যেতে পারি, কিন্তু আসলে জিনিসটা ঠিক এইরকম না। যেমন আমি আরেকটা দেখলাম, যেমন ক্লোরিন হইতেছে গিয়া 17। ক্ষেত্রে আমরা যদি আমাদের যে নিয়ম, এই ভুলগুলো আমি নিজেও করছি,
তো আমাদের যে নিয়ম, এই নিয়মে যদি ভাগ দিয়ে দিই তাহলে 17, 217 থেকে 34, কিন্তু দেখা যায় যে ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে গিয়ে 35.5 সরি, এখন দেখা যায় 0.5ও চলে আসছে। এখন বুঝলাম না, 17 দিয়ে 34 দিলাম, আচ্ছা বাদ দিলাম 35 হয়ে গেল, কিন্তু দেখা যায় এখন 35.5। এইটা কীভাবে আসলো? এইটা আসলে মানে এমনি মনে রাখার জন্য অনেকেই মনে রাখতে পারে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে এরকম না। যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কত ধরি? অ্যালুমিনিয়াম যদি 13 হয়, 2 13 26, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হইতেছে গা 27। ঠিক কীভাবে হইতেছে গা সোডিয়ামের হইতেছে গা তোমার 11 হইলে সোডিয়ামের ভর সংখ্যা হইতেছে গা 23। সো 11 আমাদের এই নিয়ম অনুসারে 2 দিয়ে গুণ করে দিলে তো 2 11 22 হইতোই, কিন্তু এইখানে 23 হয়ে যায়। আবার চেক ক্লোরিনের হইতেছে গা 35.5 হয়ে যায়। এইটা আসে কই থেকে? এইখানে হইতেছে গা তোমাদের বইয়ে যেইটা দেওয়া আছে, এটা হচ্ছে কার্বন স্কেলের হিসাব। কার্বন স্কেলের হিসাবে এইটা বলতে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। কোনো মৌলের একটি পরমাণুর ভর যেটা নির্ণয় করব ভর সংখ্যা, সেইটার একটি পরমাণুর ভর, সেই মৌলের একটি পরমাণুর ভর, আর এটাকে আমরা ডিভাইড করব কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ। সো কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের মানে 12 ভাগের 1 অংশ দিয়ে ওই মৌলের একটি পরমাণুর ভরকে ভাগ করলে যেই মানটা পাওয়া যাবে ওইটা হইতেছে গিয়ে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা। আমি এখানে লিখি কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ, এক অংশকে যদি আমরা ভাগ করি, ওই মৌলের একটি পরমাণুর ভরকে যদি ভাগ করি, তাহলে ওইটার মাধ্যমে আমরা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা। এখন একটা পরমাণুর ভর, যেমন ফ্লুরিনের ক্ষেত্রে আমরা একটু আগে দেখছিলাম যে, আবার এর একটা জিনিস আছে, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ হইতেছে গিয়া 1.66 ইন্টু 10⁻⁻²4। এখন আমি এইটা লিখি, কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশ হইতেছে গিয়া 1.66 ইন্টু 10⁻⁻² গ্রাম। এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 অংশের মান হইতেছে গিয়া এইটা। এখন আমি আর একটা মৌলের পরমাণুর ভর, যেমন ফ্লুরিনের ক্ষেত্রে হইতেছে গিয়া 3.16 ফ্লুরিনের একটি পরমাণুর ভর ইন্টু 10⁻⁻23 গ্রাম হইতেছে গিয়া ফ্লুরিনের একটি পরমাণুর ভর। ফ্লুরিন, এটা মনে রাখার জন্য আমি এইখানে দিয়ে দিই, এটা হইতেছে গিয়া ফ্লুরিনের একটি পরমাণুর ভর হইতেছে গিয়া এত। এটাকে যদি 1.66 এত দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে 18 বাইর হবে, 18 পয়েন্ট সামথিং হবে, কিন্তু ওইটাকে আমরা ধরা যায় না। সুতরাং এইখানে ফ্লুরিন, এখন আমরা একটু আগে পর দেখছিলাম যে ফ্লুরিনের 9 থেকে 18 পারমাণবিক ভর ফ্লুরিনের 9কে 2 দ্বারা গুণ করে 18 বানানো হয় নাই, ওইটাকে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশ দ্বারা ভাগ করলে ওইটার মান হয় 18। মানে ফ্লুরিনের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করলে ওইটার মান হয় 18। ওইটাকে 9কে 2 দিয়ে গুণ করলে 18 হয় না। ঠিক একইভাবে আরেকটা দেখতে পারি আমরা, যেমন আচ্ছা এটা তোমরা তুলে নিও, যেমন আমরা আরেকটা দেখি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের হইতেছে গিয়া অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হইতেছে গিয়া 4.483 ইন্টু 10⁻23 গ্রাম। এইটাকে যদি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দ্বারা আমরা যদি ভাগ করি, এইটা বাইর হয়
27। সুতরাং পারমাণবিক ভর সংখ্যা আসছে হইতেছে গিয়ে মেইনলি আসছে হইতেছে গিয়ে ওইখান থেকে, কিন্তু আমরা অনেকেই মনে করি যে এর পারমাণবিক ভর বা প্রোটন সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এটা পেতে পারি, কিন্তু আসছে হচ্ছে গিয়ে মেইনলি আসছে ওই কার্বন 12 আইসোটোপের 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা পাওয়া যায়। সো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ধৈর্য নিয়ে যারা দেখছো মোটামুটি কিছু একটা হইলেও ইনশাল্লাহ তোমরা শিখতে পারবা। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে পারমাণবিক পারমাণবিক ভর সংখ্যা পর্যন্ত আমরা পড়ছি। পরবর্তীতে আমরা যে পরমাণুর যে মডেলগুলা যেগুলা দেওয়া আছে এগুলার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওইগুলা কিভাবে আসলো, কোন মৌলে, যেমন রাদারফোর্ডে পরমাণু মডেল আছে, রাদারফোর্ডে পরমাণু মডেলের সীমাবদ্ধতা কোনগুলা ঠিক করছিলেন বোর, তারপরে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এইগুলা থেকে যে শক্তি স্তরের ধারণা, অরবিটাল, ওইগুলা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।